অন করে দিছো? আচ্ছা, স্ট্রাকচারটা একটু দেখো। ওই ছোট্ট ফাইবারটাকে অনেক বড় করে নিয়ে মাইক্রোস্কোপে এই ভিউটা তারা দেখেছে। দেখো, একদম আউটার মোস্ট পার্ট, এটা একদম ফাইবারের ফাঁকা বাইরের অংশটা না, একদম বাইরে থেকে দেখতে যেমন দেখা যায়, এটা হচ্ছে ফাইবারের অংশ। একটা ফাইবার একদম বাইরে থেকে যেরকম বোঝা যায়। তাহলে এটাকে আমরা বলতেছি একদম সারফেসের বাইরের অংশটাকে আমরা বলতেছি কিউটিক্যাল। কিউটিক্যাল, হোয়াট ইজ কিউটিক্যাল, এরকম যদি একটা কোশ্চেন থাকে, হোয়াট ইজ কিউটিক্যাল, তাহলে তোমাকে কি বলতে হবে? একটু আগে কিউটিক্যালটা হচ্ছে কি, ওই দেখো একদম 1 নম্বরে আছে কিউটিক্যাল আছে না? আচ্ছা, কিউটিক্যালটা দেখো, কিউটিক্যালটা হচ্ছে তোমার দ্য আউটার মোস্ট পার্ট অফ ফাইবার, দ্য আউটার মোস্ট পার্ট অফ দ্য ফাইবার। আউটার মোস্ট মানে কি? একদম বাহিরের, একদম বাইরের অংশটাকে আমরা বলতেছি আউটার মোস্ট পার্ট অফ দ্য ফাইবার। এবং কিউটিক্যালের কেমিক্যাল স্ট্রাকচার কেমন, তারপর হচ্ছে তোমার সেলুলোজের কেমিক্যাল স্ট্রাকচার কেমন, সেলুলোজ সম্বন্ধে আমি বলেছি। কিউটিক্যালটা অনেকটা হচ্ছে তোমার ইয়া টাইপের থাকে, অনেকটা কি বলে ওই ফ্যাটি জাতীয় জিনিসপত্রগুলো থাকে, ফ্যাট অথবা তোমার ওই ওয়াক্সি ফ্যাট এই জাতীয় ম্যাটেরিয়াল থাকে। আর তাহলে কিউটিক্যাল জিনিসটা হচ্ছে তোমার একদম আউটার মোস্ট পার্ট। তারপরে দেখো কি আছে, 2 নম্বরে দেখো এর পরের অংশটা, কিউটিক্যালের একদম বাইরের অংশটাই হচ্ছে কিউটিক্যাল, এর পরের অংশটা একদম ফাঁকা জায়গা পর্যন্ত সেলুলোজ। এই সেলুলোজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। দেখো, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল। দেখো, এই কিউটিক্যালের এই যে বাইরের আবরণ, আবরণের পরের অংশগুলিকেই আমরা সেলুলোজ বলতেছি। এবং এই কিউটিক্যালের একদম পরের পাশটা অংশটাই একদম আফটার কিউটিক্যাল, সেটাই হচ্ছে তোমার কি প্রাইমারি ওয়াল। কিসের ওয়াল? সেলুলোজের ওয়াল। আচ্ছা, এখন দেখো এটার পরেই একটা অংশ আছে, ওই যে স্ট্রাকচারটা যখন কেমিক্যাল স্ট্রাকচারটা লিখছিলাম তোমরাই বলছিলে যে একটা উল্টানো, তার মানে কি এগুলি কিন্তু একটু টুইস্টিং করা, ওয়াইন্ডিং করা। ওয়াইন্ডিংয়ের বাংলা কি? জড়ানো, তাই না? পেঁচানো, জড়ানো। তাহলে সেক্ষেত্রে দেখো এই জায়গা কিন্তু এই ন্যাচারালি যে স্ট্রাকচার একদম কেমিক্যাল মলিকুলার স্ট্রাকচারটা আমরা আঁকে দেখাইছিলাম, সেটা কিন্তু উল্টানো থাকে। তা টুইস্টিংটা কিন্তু জেনেটিক্যালি অথবা ন্যাচারালি। আচ্ছা, এটাকে আমরা বলতেছি, এটাও কিন্তু সেলুলোজেরই পার্ট, সেটা আমরা বলতেছি কি ওয়াইন্ডিং লেয়ার। এরপরে আছে কি, দেখো এই অংশটা কি, পুরো এই অংশটা কি, এখান থেকে শুরু হয়েছে, এই অংশটা হচ্ছে তোমার সেকেন্ডারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল অফ সেলুলোজ, সেলুলোজেরই কিন্তু। আর একদম ভিতরের ফাঁকা অংশটা, সেলুলোজ যেখানে কোনো সেলুলোজ নেই, সেই অংশটাকে আমরা বলতেছি কি? লুমেন। তা এই স্ট্রাকচারটা বিভিন্নভাবে আঁকানো যায়। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো এটা দ্বারা কিছু বোঝা যায়? একই জিনিস না? এটার জাস্ট টপ ভিউটা একটু ভালো বোঝা যায় দেখে আমি এটা নিয়ে আসলাম। এই যে এই অংশটা ফাঁকা, পুরো ফাইবারের মধ্যে এই অংশটা ফাঁকা থাকে। আচ্ছা, নর্মালি হচ্ছে কটন ফাইবার কি হয়, তার হচ্ছে হিট এবং এয়ার কি বলে ট্রান্সপোর্টেশন কোয়ালিটিটা অনেক ভালো না। সে কী করে, হিট, বডি হিটটাকে সে রিলিজ করতে পারে, ট্রান্সপোর্ট করতে পারে, তাই না? তা এই জিনিসগুলো আসলে তোমার পাশাপাশি হচ্ছে এই যে লুমেনের কী করে, অনেক সময় হচ্ছে তোমার লুমেনের অংশটা অনেক বড় হয়ে গেলে সেটা সেলুলোজের পরিমাণ কম হয়, তার মানে কি তার ম্যাচুরিটির একটা ইস্যু আছে, অনেক কিছু এই
প্রত্যেকটা বিষয় থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন লোমেন দ্য ভ্যাকেন্ট প্লেস অথবা দ্য কী বলেন আরেকটা কিওয়ার্ড বলছিলাম লোমেনের ক্ষেত্রে, তোমার হচ্ছে যেটা হচ্ছে ফাঁকা জায়গা থাকে অথবা ভ্যাকেন্ট থাকে, সেই পুরো অংশটা লম্বা বরাবর না, পুরো ফাইবারের লম্বা বরাবর, ফাইবারের একদম সেন্টারে ফাঁকা অংশটাকে আমরা লোমেন বলি। আচ্ছা, সেল ওয়াল সম্বন্ধে বললাম। আর এখানে আর কি ব্যাখ্যা করা যেতে পারে, অথবা তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এখানে? হ্যাঁ হ্যাঁ, এই পুরো ওয়ালটাই হচ্ছে তোমার হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। পুরো ফাইবারটা যদি কটন ফাইবার হাতে নিয়ে দেখো, একটা সফট সেলুলোজিক ফাইবার, এই পুরো ওয়ালটাই হচ্ছে সেলুলোজের। সেলুলোজটা আবার কী নিয়ে গঠিত? গ্লুকোজ নিয়ে গঠিত, সেলুলোজ নিয়ে গঠিত। আচ্ছা, আর এই ফাঁকা অংশটাতে কিছুই নেই। আর একদম বাইরের অংশটাকে আমরা বলতেছি কিউটিকল, এটা হচ্ছে জাস্ট তোমার ওয়াক্সি ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে তোমার ওই কী বলে ফ্যাটি ম্যাটেরিয়াল, এগুলি নিয়ে গঠিত থাকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউ দেখি তাহলে একটা ফাইবারের, তাহলে আমরা এটা বলতে পারি। এখানে জাস্ট ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে তোমার সেলুলোজ জিনিসটা কি। সেলুলোজের আবার তোমাদের একটু বলছিলাম মনে হয় যে সেলুলোজ হাউ মেনি টাইপস অফ সেলুলোজ, এটা নিয়ে একটু স্টাডি করতে বলছিলাম, এটাকে পড়ছিলা? টাইপস অফ সেলুলোজ অথবা ক্লাসিফিকেশন সেলুলোজ, এই জিনিসগুলো একটু পড়তে হবে তোমাদের। একবার পড়ে যদি না বোঝো বারবার আবার দেখতে হবে। ইসলাম, হ্যাঁ ভাই বলেন। এখানে আপনার হচ্ছে হলো এই বেশ কিছু শর্ট লিস্ট করছেন, এখানে ওই যে ক্লাস করতে কিছু ভাই আপনি, আমি ক্লাসে আছি তো আপনি লিস্ট করে নিয়ে আসেন, দরকার হলে ভিডিও করেও নিয়ে আসেন। না বুঝতে পারছি। আর এখানে ওই যে মেশিন যে চালাইছে কে জানে আন্দাজ চালাইছে, ক্র্যাঙ্ক শ্যাফটের ওই যে বুশ বল পিন এটা ছুটে গেছে আর কি। আপনার এগুলো আর কি আমরা ইয়া করে দিতেছি। আমি এটা লিস্ট করে কমপ্লিট করে আমি আপনারে হ্যাঁ আগামীকালকে ফাইনালি একদম দেবো। আগামীকালকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আগামীকালকে ইনশাআল্লাহ ফাইনালি একদম। ক্লাসিফিকেশন অফ সেলুলোজের ক্ষেত্রে আমরা বলেছিলাম আলফা, বিটা, গামা, 3 ধরনের সেলুলোজ হয়ে থাকে। বিটা গামাকে আমরা হেমিসেলুলোজও বলেছিলাম। এই জিনিসগুলো একটু পড়তে হবে, একটু পড়তে হবে। যদি সেলুলোজ সম্বন্ধে বেসিক ধারণাটা না হয় তাহলে তোমার অনেক কিছুই, কারণ আমাদের নর্মালি যে যত ফাইবার আমরা ইউজ করি এই সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতে বেশিরভাগই হচ্ছে তোমার কটন অথবা সেলুলোজিক ফাইবার। কারণ এখানে ওয়েদার ক্লাইমেট একটা ফ্যাক্ট, আমরা উলেন ম্যাটেরিয়াল অথবা সিনথেটিক খুব একটা ইউজ করতে পারি না, কারণ টেম্পারেচার ওয়েদার একটু হচ্ছে তোমার বেশি, হিউমিডিটি অনেক বেশি, গরম। তো সেক্ষেত্রে আমরা নর্মালি এই কমফোর্ট ন্যাচারাল ফাইবারগুলোই বেশি ইউজ করে থাকি। আর এটার যদি প্রত্যেকটাই হচ্ছে সেলুলোজিক ফাইবার, প্রোটিন হচ্ছে ওল সিল্ক ছাড়া ম্যাক্সিমামই আমরা ইউজ করি হচ্ছে সেলুলোজিক ফাইবার। তা সেলুলোজের বেসিকটা যদি না জানতে পারো তাহলে দেখবে যে অনেক কিছুই তোমার কাছে ক্লিয়ার হবে না। এই জন্য আলফা সেলুলোজ কি কাকে বলে, বিটা সেলুলোজ, গামা সেলুলোজ, এইগুলো তোমরা জুট পড়ছো না? জুটের কেমিক্যাল কম্পোজিশনটা মনে আছে? সেলুলোজ 65%, হেমি সেলুলোজ হচ্ছে তোমার 22%, 23%, তারপর লিগনিন হচ্ছে 10 থেকে 12%, 10.8%। এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট, এইগুলো কি জিনিসটা কি, এগুলো তোমার বুঝতে হবে, জানতে হবে। তারপর না ওই ফাইবারের প্রতি তোমার ভালো একটা বেসিক তৈরি হবে। আচ্ছা, এখন আসো ভ্যারাইটিস অথবা টাইপস অফ কটন। এগুলো লিখতেছো, নোট ডাউন করতেছো?
এই কটনটা আমরা ক্লাসিফাই করছি তোমার অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টিস অফ কটন ফাইবার। প্রপার্টিস তো বোঝো, প্রপার্টিস কি? প্রপার্টিসের বাংলা কি? প্রপার্টিসের বাংলা কি? প্রপার্টিস নাম শোনো নি কখনো? কি এই মার্কারে কি কি প্রপার্টিস আছে? হ্যাঁ, বৈশিষ্ট্য। প্রপার্টিস হচ্ছে কি? বৈশিষ্ট্য। টাইপস অফ কটন ফাইবার, উই ক্যান ক্লাসিফাই কটন ফাইবার অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টিস অফ কটন। কটনের প্রপার্টিস অথবা ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করতে পারি। তোমার হচ্ছে এই যে আমরা স্পেসিস অনুযায়ী কটনকে ক্লাসিফাই করছিলাম না, কয়টা? 4টা। কোনোটা বলছিলাম যে এটা অনেক লম্বা ফাইবার, হাই কোয়ালিটি ফাইবার, ফাইনেস্ট ফাইবার, এগুলো বলছিলাম না, যেমন গসিপিয়াম বারবাডেন্স, তারপরে ইজিপশিয়ান কটন, এগুলোর কোয়ালিটি অনেক ভালো, প্রপার্টিস অনেক ভালো। এটা কিসের উপর ভিত্তি করে? জাস্ট হচ্ছে তার বিভিন্ন ধরনের ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, থার্মাল, এগুলো প্রপার্টিসের উপর চিন্তা করে, বৈশিষ্ট্যের উপর। ধরো কটন ফাইবারকে যদি তুমি পুরাও, ইফ ইউ ওয়ান্ট টু বার্ন কটন ফাইবার, তাহলে কি ধরনের তুমি সেখান থেকে রেজাল্ট পাবা? তাহলে তুমি হচ্ছে কাগজ পোড়াইলে যেমন ধরনের স্মেল পাবা, অনেকটা সেই রকম। এবং সেটাকে ফ্লেম সহকারে জ্বলবে কিনা। কিছু ম্যাটেরিয়াল দেখবা আগুন দিবা, ওই পুড়ে যাচ্ছে কিন্তু শিখা বের হচ্ছে না, আগুন শিখা বের হচ্ছে না, এমনি গুলো চলে যাচ্ছে। কিছু আছে কি একদম অগ্নিশিখা সহ, মানে আগুনও জ্বলতে থাকে, পড়তে থাকে। আর কিছু আছে ওটা ছাড়াই পড়তে থাকে। এবং কিছু আছে ছাই হয়, কিছু আছে ছাই হয় না, গলে গলে জাস্ট পড়ে যায়। কিছু আছে আবার মোমের মতো ভলাটাইল। মোমের মতো ভলাটাইল না, মোম কি তুমি যখন মোমবাতি জ্বালাও, পুরো মোমই যদি গলে পড়তো তাহলে কি হতো? যদি ভালো কোয়ালিটির মোম হয় তাহলে মানে তোমার জায়গাটা নষ্ট হতো। এটা কি হয়? উড়ে উড়ে চলে যায় না, ভলাটাইল, উদাই। তো এই যে বিষয়গুলো, এর উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করছি কি কীভাবে। দেখো, ভ্যারি শর্ট স্ট্যাপল কটন। কি স্ট্যাপল জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাবল না, স্ট্যাপল। হ্যাঁ, স্ট্যাবল মানে কি? যে না, জিনিসটা খুব স্ট্যাবল ফর্মে আছে, অথবা হ্যাঁ, কিন্তু স্ট্যাবল ফর্মে। আর স্ট্যাপল মানে কি? তো তোমরা যেটা বলতেছো এটা স্ট্যাবল। হ্যাঁ, স্ট্যাপল মানে কি? স্ট্যাপল লেংথ শুনছো না কখনো? স্ট্যাপল লেংথ, স্ট্যাপল লেংথের ফাইবার, কটন ফাইবারকে স্ট্যাপল লেংথের ফাইবার বলা হয়। তোমার জুট ফাইবারকে স্ট্যাপল লেংথের ফাইবার বলা হয়, উলকে বলা হয়। কিন্তু নাইলন পলিস্টারকে আবার স্ট্যাপল লেংথের ফাইবার বলা হয় না। কারণ হচ্ছে নাইলন পলিস্টার তুমি মেশিনে তৈরি করো, তাই না? তো মেশিনে তৈরি করতে গেলে তুমি যদি তোমার মন মতো যদি 10,000 মিটার লম্বা করতে চাও, ফিলামেন্ট হবে। স্পিনারেটের ভিতর দিয়ে কন্টিনিউসলি, যেমন হচ্ছে সেমাই বের হতে থাকে, কন্টিনিউসলি লেংথ তুমি তোমার উপরে তোমার মন মতো তুমি করতে পারো। কিন্তু ন্যাচারাল ফাইবারগুলো কি তুমি তোমার মন মতো লেংথ বাড়াইতে পারো? তুমি কটন ফাইবারকে কি 10 মিটার করতে পারবা? জুট ফাইবারকে কি তুমি 20 মিটার করতে পারবা? এটা ন্যাচারালি যতটুকু হবে, তাই না? তো এটা লেংথ ফিক্সড করা আছে ন্যাচারালি। তো সেই ন্যাচারালের ক্ষেত্রে কোনো ফাইবারকে আমরা কি বলে থাকি? স্টেবল লেংথ। কোনো ফাইবারকে কন্টিনিউয়াস বলে থাকি, কন্টিনিউয়াস লেংথ অথবা লং লেংথ। তো সেই ক্ষেত্রে স্টেবল লেংথটা হচ্ছে শর্ট লেংথ, শর্ট লেংথ অফ ফাইবার। স্টেবল লেংথ অফ ফাইবার যদি বলি তাহলে শর্ট লেংথ অফ ফাইবার, মনে থাকবে? স্বল্প দৈর্ঘ্য। স্টেবল মানে স্বল্প, শর্ট স্বল্প, অল্প, এবং স্টেবল লেংথ হচ্ছে স্বল্প দৈর্ঘ্য ফাইবার। বিষয়টা হচ্ছে যে একটা জিনিস পড়াইতে গেলে রিলেটেড অনেক কিছু আসে, সেইগুলো যদি তুমি না জানো তাহলে আমাকে একটু বেশি সময় দিতে হয়।
দেখো আমরা শর্ট স্টেপল কথাটা আসে না প্রথম লাইনে, দেখো শর্ট স্টেপল লেংথ অফ ফাইবার। তাহলে শর্ট স্টেপল লেংথের ফাইবারকে যদি আমরা ফাইবারকে যদি ক্লাসিফাই করি তাহলে দুই ভাগে করতে পারি। একটা হচ্ছে তোমার শর্ট স্টেপল, আর একটা হচ্ছে লং স্টেপল। যেসব ফাইবারের দৈর্ঘ্য 5 মিলিমিটার থেকে 65 মিলিমিটার পর্যন্ত, কত 5 অথবা 7 মিলিমিটার থেকে 65 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, সেই সমস্ত ফাইবারকে আমরা শর্ট স্টেবল ফাইবার বলে থাকি। আর অ্যাভব হচ্ছে তোমার এটা যদি হয়ে থাকে অ্যাভব সেটা যদি তোমার 95 অথবা 100 মিলিমিটার হয়ে থাকে তাহলে সেটাকে আমরা লং স্টেবল বলতে পারি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো ভেরি শর্ট স্টেবল কটন লেস দেন অর অ্যান্ড ইকুয়াল 21 মিলিমিটার, ভেরি লেস দেন খুবই ছোটো। আর শর্ট স্টেবল হচ্ছে 22 থেকে 45। মানে আমি একটা ওয়াইডার রেঞ্জ এখানে লিখে দিয়েছি। ওয়াইডার রেঞ্জ যদি 21 এবং তার চেয়ে ছোটো হয়, 21 মিলিমিটার এবং তার চেয়ে ছোটো হয়, ওই ধরনের ফাইবারকে ভেরি শর্ট স্টেবল ফাইবার, খুবই ছোটো স্বল্প দৈর্ঘ্যের ফাইবার। এই ধরনের কটন ফাইবারকে আমরা একটা ক্লাসে নিয়ে আসছি। তারপরে হচ্ছে তোমার শর্ট স্টেবল হচ্ছে 22 থেকে 25 মিলিমিটার। তারপর মিডিয়াম স্টেবল হচ্ছে 26 থেকে 28 অথবা 30 মিলিমিটার। তারপর হচ্ছে অর্ডিনারি লং স্টেবল, এটা হচ্ছে 29 থেকে 34। আর এক্সট্রা লং স্টেবল হচ্ছে 34 মিলিমিটার, অ্যাভব 34-এর উপরে। কিন্তু ইন জেনারেলি ওয়াইডার রেঞ্জে আমরা 65 মিলিমিটার পর্যন্ত ফাইবারগুলিকে শর্ট ফাইবার বলে থাকি, এবং অ্যাভবগুলিকে আমরা লং স্টেবল বলি। শর্ট স্টেবল, লং স্টেবল, বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পারছো? স্টেবল জিনিসটা কি সবাই বলো তো? স্টেবল লেংথ, স্টেবল লেংথের বাংলাটা কি সবাই বলো? হ্যাঁ, তোমরা কেউ বোঝো নাই? স্টেবল লেংথ হচ্ছে স্বল্প দৈর্ঘ্য, শর্ট লেংথ হচ্ছে স্বল্প দৈর্ঘ্য, স্টেবল লেংথ হচ্ছে স্বল্প দৈর্ঘ্য। স্টেবল লেংথের মধ্যে আবার অনেকগুলো আছে, একটা হচ্ছে ভেরি শর্ট, শর্ট, আবার হচ্ছে লং। বুঝতে পারছো কি জিনিসটা সবাই? আচ্ছা, এটা পাকিস্তানি কটনের একটা ভ্যারাইটিস এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারো। এখানে দুইটা টার্ম ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে তোমার কি 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 আছে বলো? অর্গানিক কটন আছে, আরেকটা আছে কি বিসিআই কটন আছে। অর্গানিক কটন, অর্গানিক জিনিসটা কি? তোমরা অর্গানিক ফুড প্রোডাক্ট সম্বন্ধে নাম জানো না, শুনছো না? অনলাইনে তো সবাই থাকো। অর্গানিক, হ্যাঁ, ফ্যাক্টরির কথা পরে যায়। তোমার খাবার দাবারের ক্ষেত্রে বলে না যে অর্গানিক, শুনছো কখনো? অর্গানিক দ্বারা কি বোঝায়? কেমিক্যাল লেস। কে বললো? আচ্ছা, অর্গানিক মানে কি কেমিক্যাল লেস। কোথায় কেমিক্যাল দিতে হয়? খাবারে, সব খাবারে তোমার যেমন ধান যেগুলো পাই অথবা সবজি যেগুলো পাই, এগুলোতে কেমিক্যাল দেয়? হ্যাঁ, প্রোডাকশনের সময় দেয়, মানে যখন এটা হচ্ছে তোমার কাল্টিভেশন হয় তখন দেয়, কাল্টিভেশনের পরেও দেয়। একটা দেয় হচ্ছে মাছে দেয়, প্রিজারভেটিভ ইউজ করে না, ওই যে কী বলো ফরমালিন, হ্যাঁ, অনেক কিছুতে দেয়। তো সেটা আলাদা ইস্যু। এটা আমাদের হচ্ছে, ওটা টোটালি হচ্ছে আনইথিক্যাল, ওটা টোটালি খারাপ কাজ। কিন্তু কিছুটা মানে আনইথিক্যালি ইথিক্যাল, মানে কিছুটা হচ্ছে অবৈধভাবে বৈধ। যেমন হচ্ছে আমরা
পোকামাকড় দমনের জন্য কাল্টিভেশন প্রসেসের সময় যে প্রোডাক্টগুলো পাই, ওই সময় আমরা কি করি, বিভিন্ন ধরনের পেস্টিসাইড, হার্বিসাইড, কেমিক্যাল এগুলো আমরা ইউজ করি। কী কী? পেস্টিসাইড, হার্বিসাইড এবং আদার্স প্রোটেক্টিং, ইনসেক্ট প্রোটেক্টিং কেমিক্যাল আমরা ইউজ করে থাকি। তো সেইগুলো যদি না করি, একদম ন্যাচারালি যে ধরনের প্রোডাক্ট আমরা পাই কাল্টিভেশন করে, সেটা হয়তো ফুড আইটেম হতে পারে, ভেজিটেবল আইটেম হতে পারে, অথবা টেক্সটাইল ফাইবার আইটেম হতে পারে, ওই ধরনের ফাইবারকে আমরা অর্গানিক ফাইবার বলে থাকি। এবং এটাকে যদি এরকম হয়, কটন হয়, তাহলে আমরা উইদাউট অ্যাপ্লিকেশন অফ এনি টাইপ অফ পেস্টিসাইড, হার্বিসাইড অর কেমিক্যালস, if we found the cultivate the cotton fibers, and if we found the cotton fiber, then this type of fiber we can say organic fiber. তোমরা যদি জিনিসটা বুঝতে পারো, তোমরা তোমার মতো সাজায়া লিখবা। আচ্ছা, BCI কটন, দেখো অর্গানিকটা এখানে একটু পড়ে দেখো তোমরা। ইট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ কটন গ্রোন ফ্রম নন জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট, দ্যাট ইজ টু বি গ্রোন উইদাউট দ্য ইউজ অফ এনি সিনথেটিক এগ্রিকালচারাল কেমিক্যালস, হুইচ অ্যাজ ফার্টিলাইজার অর পেস্টিসাইডস। সার অথবা কীটনাশক এগুলো ছাড়াই যে ধরনের ফাইবারগুলো গ্রহণ হয় অথবা আমরা পাই, সিনথেটিক্যাল কোনো কেমিক্যাল ছাড়াই। আচ্ছা আচ্ছা, BCI কটনে যাওয়ার আগে আরও কিছু বলে নিই এখানে। আচ্ছা, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, অর্গানিক কটনে দেখা আছে কি, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। দেখো কটন ফাইবার যে আমরা প্রোডাকশন করতেছি, তার ইকোলজিক্যাল কিছু ইম্প্যাক্ট আছে। ইকোলজিক্যালের বাংলা কি? ইকোলজির বাংলা কি? হ্যাঁ হ্যাঁ, পরিবেশগত বাস্তু সংস্থান সঞ্চালনের নাম। তো এইগুলোর ইস্যুটা আছে, কি ধরনের ইস্যু আছে দেখো। কটন ফাইবার হচ্ছে 2.5% ওয়ার্ল্ডে যত ধরনের কাল্টিভেশন হয়ে থাকে, ক্রপস কাল্টিভেশন হয়ে থাকে, ফসল শস্যাদি, তার মধ্যে হচ্ছে 2.5% ওয়ার্ল্ড কাল্টিভেটেড ল্যান্ড অ্যাকোয়ার অথবা কি বলে দখল করে আছে কি, কটন চাষ। যত ল্যান্ড আছে চাষ করার মতো, কাল্টিভেশন করার মতো পৃথিবীতে যত ওয়ার্ল্ডে যত জায়গা আছে, তার 2.5% জমি দখল করে আছে অথবা জমিতে চাষ হয় হচ্ছে কটন। আচ্ছা, এর মধ্যে দেখো 16% অফ দ্য ওয়ার্ল্ডস ইনসেকটিসাইড, এবং পৃথিবীতে যত ধরনের তোমার ফসল চাষ করার জন্য ইনসেকটিসাইড অথবা হচ্ছে পোকামাকড় দমনের জন্য যে ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, তার 60% হচ্ছে কটন চাষে ইউজ করা হয়। তাহলে এটা কি মানে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর না? মোর দেন এনি আদার সিঙ্গেল মেজর ক্রপ, তোমার এই যে কোনো ধরনের তোমার রাইস বলো, হোয়েট বলো, অথবা কি বলে ভুট্টার ইংলিশ কি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে যত ধরনের মেজর কি বলে ক্রপ আছে অথবা শস্য আছে, তার মধ্যে এটা বেস্ট মানে কি বেশি। আচ্ছা, কেমিক্যাল ইউজড ইন দ্য প্রসেসিং অফ কটন পলিউট দ্য এয়ার অ্যান্ড সারফেস ওয়াটার, এবং প্রচুর পরিমাণ পানি লাগে কটন চাষের ক্ষেত্রে। তোমরা ভিডিও যদি দেখো দেখবা যে কটন গাছগুলোর দুই পাশ দিয়ে আমাদের ড্রেন করে দিতে হয়। ওটা একটা স্পেসিস যাবে যাবে শিমুল তুলা দিয়ে তো আমরা লেপ কাঁথা তোষক এগুলো বানাই না, সুতা বানানো প্রসেস, তবে কোয়ালিটি ইস্যু আছে। আচ্ছা, রেসিডুয়াল কেমিক্যালস মে ইরিটেট কনজিউমার স্কিন। আর কটন ফাইবার থেকে যে ধরনের কটন চাষ করতে গিয়ে কটন প্লান্ট থেকে যে ধরনের রেসিডিউ মানে অবশিষ্টাংশ অথবা ওয়েস্টেজগুলো থাকে, সেগুলো বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম হতে পারে। আর ডিক্রিজ বায়োডাইভার্সিটি অ্যান্ড শিফটিং ইকুইলিব্রিয়াম অফ ইকোসিস্টেম ডিউ টু দ্য ইউজ অফ পেস্টিসাইড। এই যে প্রচুর পরিমাণ পেস্টিসাইড, হার্বিসাইড অথবা সিনথেটিক কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যার কারণে পরিবেশের ক্ষতি হয়।
ব্যাড ইম্প্যাক্ট পড়ে আর কি। সুবিধা যদি বলি, প্রোটেক্টিং সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মানে মাটির নিচে যে পানি, এটা হচ্ছে তোমার সারফেস এবং গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটিটা জাস্ট হচ্ছে অনেকটা ইয়া করে আর কি, মানে সাকশনের মতো অনেকটা। এরপরে আছে তোমার রিডিউস রিস্ক ইন ইনসেক্ট অ্যান্ড ডিজিজ কন্ট্রোল বাই রিপ্লেসিং ইনসেক্ট উইথ দ্য ম্যানিপুলেশন অফ ইকোসিস্টেম। আমরা বিভিন্নভাবে ইকোসিস্টেম কে জাস্ট মডিফাই করে আমরা হচ্ছে এনভায়রনমেন্ট রিস্ক কমাইতে পারি। আচ্ছা, কনভারসেশন অফ বায়োডাইভার্সিটি, বর্তমানে কটন ফাইবার যে চাষ করা হচ্ছে এটা বিভিন্ন ডেভেলপ টেকনোলজিতে, এবং সেখানে এই কী বলে কীটনাশকগুলোর পরিমাণ কম লাগতেছে এবং ওয়াটার কনজামশনটাও রিডিউস করা হয়েছে। এমন ধরনের সিড ইউজ করা হচ্ছে মডিফাই করে, যেগুলোতে আসলে ইনসেক্ট এফেক্ট খুব কম হচ্ছে, এবং সেক্ষেত্রে পেস্টিসাইডের পরিমাণও কম লাগছে। এলিমিনেট দ্য ইউজ অফ টক্সিক কেমিক্যাল ইউজড ইন কটন, এই যেটা বললাম আর কি। এখন আসো বিসিআই কটন। কয় মিনিট আছে? 10 মিনিট। এটা আজ মনে হয় আজকে শেষ করে দেবো আর কি। বেটার কটন ইনিশিয়েটিভ, বিসিআই হচ্ছে, বিসিআই স্ট্যান্ডস ফর বেটার কটন ইনিশিয়েটিভ। বিতে বেটার, সিতে কটন, আইতে initiative is exists to make global cotton production better for the key better for the people who produce it, মানে এই কটনগুলো যারা কটন চাষ হয়তো যারা চাষ করতেছে তাদের জন্য আসলে এটা বেটার। আচ্ছা, বেটার ফর দ্য এনভায়রনমেন্ট ইট গ্রোস ইন, যে পরিবেশে এই কটন চাষ করা হবে সেখানে পরিবেশের জন্যও বেটার হবে। কারণটা কি? পেস্টিসাইড ইউজ করা হবে না। একটু আগেই বললাম যে সিড মডিফাই করা হয়েছে, তো সিড মডিফাই করলে সেখানে ইনসেক্ট কম আক্রান্ত হবে, তোমার পেস্টিসাইড লাগবে না। বেটার ফর দ্য সেক্টরস ফিউচার, এবং ফাইনালি হচ্ছে এই কটন ফাইবারের যে ইউজটা, অ্যাপ্লিকেশনটা, ইয়ার্ন, ফ্যাব্রিক, গার্মেন্টস, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে যখনই কোনো একটা গার্মেন্টস এই ধরনের ফাইবার কেমিক্যাল দিয়ে বড় হতে থাকে, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টিস থাকে, কেমিক্যাল প্রপার্টিস, যেগুলো হচ্ছে এন্ড ইউজারের জন্য হেলদি না। এই জন্য অনেক স্পেসিফিক পারপাস থাকে, হেলথ কনসার্ন থাকলে ওই কাস্টমার বায়ারের কাছে অর্ডার থাকে যে আমরা অর্গানিক কটনের প্রোডাক্ট চাই গার্মেন্টসে, তখন তারা ওই অর্গানিক কটনের গার্মেন্টসই ফ্যাক্টরিকে অর্ডার করে, কাপড় অথবা কী বলে ম্যানুফ্যাকচারারকে অর্ডার করে, তারা সেইভাবে করে। বিষয়টা হচ্ছে এখানে হেলথ কনসার্ন আছে, পাশাপাশি এনভায়রনমেন্ট অথবা অনেক কিছু ইস্যু আছে। তা এইগুলোর ক্ষেত্রে যদি আমরা ফাইনালি যদি এমন এক ধরনের কটন প্লান্টের অথবা কটন সিডের স্পেসিস ডেভেলপ করতে পারি, যেখানে আসলে কোনো ধরনের কেমিক্যাল লাগবে না এবং কোনো ধরনের ফার্টিলাইজার লাগবে না এবং ন্যাচারালি গ্রো হবে, সেখানে ওই ফাইবারগুলো প্রোডাকশন হলে দেন এন্ড ইউজার অথবা যারা কনজিউমার আছে তাদের জন্য সুবিধা হবে, পাশাপাশি এনভায়রনমেন্টের ক্ষতি হবে না। আচ্ছা, এটাই লাস্ট। এই ইমেজটা দেখো, এটা কিসের ইমেজ? স্টেপস ফ্রম সিড বল টু ফাইবার গ্রোথ। একদম কতগুলি ধাপ আছে দেখো, একদম সিড বীজ থেকে, কটন প্লান্টের কটন বীজ থেকে প্লান্টটা হচ্ছে, দেন প্লান্টটা বড় হচ্ছে, এরপরে সেখানে ফল, কটন বল অথবা যেটা কটন পট বলি সেটা গ্রো হচ্ছে, ফুল থেকে ফল হচ্ছে, ফাইনালি হচ্ছে আমরা কি পাচ্ছি? কটন ফাইবার পাচ্ছি, তাই না? দেখো এখানে টাইম দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথমে তুমি কি করছো? সিড প্লান্টেশন অফ সিড,
বীজটা রোপণ করছো, বপন করছো, দেন তুমি কি করছো, 1 সপ্তাহ পরে সেটা হচ্ছে জার্মিনেশন হয়েছে, তাই না? দেন ওইটা গজায় গেছে, এরপরে আস্তে আস্তে এটা বড় হচ্ছে, তারপরে হচ্ছে তোমার 5 থেকে 7 সপ্তাহ পরে সেটা হচ্ছে কটন বলটা, ফুলটা হচ্ছে, ফুল আসছে, ফুলটা হচ্ছে তোমার 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ব্লসম ফুল ফুটে যাচ্ছে, দেন হচ্ছে তোমার কার্পেল এরকম, সেটা আবার আস্তে আস্তে ম্যাচিওর হয়ে নর্মালি যে আমাদের শস্যগুলো যেমন হয়ে থাকে। এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে 10 সপ্তাহে এরকম আসবে, তারপর 18 থেকে 20 সপ্তাহ হচ্ছে ওই বোলটা, কটন বোলটা ফেটে যাবে, তার আউটার যে স্ট্রাকচারটা আছে ফেটে যেয়ে দেন হচ্ছে ফাইবার, ভিতরে ফাইবারগুলো বের হয়ে যাবে। এরপর হচ্ছে তুমি এটাকে 25 সপ্তাহের মাথায় তুমি এটা কালেক্ট করে নিবা। আমরা ভিডিও দেখব নেক্সট ক্লাসে, আর আজকে যদি সময় থাকে ছোট্ট একটা ভিডিও আমরা দেখেই নিই, যদি এখানে ওপেন হয় আর কি। আচ্ছা, এটা জেনিং। আচ্ছা, ওই ভিডিওটা মনে হয় আমি আনি নেই। আচ্ছা, দেখি এখানে আছে। দেখা যায় এটা হচ্ছে কটন গাছ, হ্যাঁ, হারভেস্টিং, এটা আরেকটা ক্লাসে দেখাইতাম, একটু দেখায় রাখি আর কি। এটা জাস্ট অটোমেটিক বেল তৈরি হচ্ছে। দেখো এখানে কিছুটা সামারাইজ ভিডিও আছে, গাছগুলো বড় হচ্ছে, গাছগুলো কেমন দেখছো, এবং তোমরা কি যখন ছোট গাছ ছিল প্রথম দিকে দেখছো যে দুই পাশে ড্রেন করা এবং পর্যাপ্ত পানি সেখানে সবসময় রাখতে হয়। এবং এই তোমার ল্যান্ডগুলো নর্মালি হচ্ছে আর্টিফিশিয়াল ক্যানাল করে নিতে হয় ল্যান্ডের পাশ দিয়ে, যাতে সবসময় পানি থাকে, অথবা নদীর পাশে। এটা মেক্সিকো, আমেরিকা, ব্রাজিল, তারপর হচ্ছে তোমার মিশর, হ্যাঁ, চায়নাও হয় অনেক, বাংলাদেশে কিছু কিছু জায়গায় অল্প পরিসরে হচ্ছে, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তানেও অনেক হয়, পাকিস্তান ইন্ডিয়াতেও অনেক চাষ হয়। দেখো এটা হচ্ছে মাটি চাষ হচ্ছে, বিশাল মাঠ। এগুলো জাস্ট হচ্ছে বীজের, এই দেখো ক্যানেল আছে না, এটা ক্যানেল, অথবা এটা আর্টিফিশিয়াল, এটা কিন্তু করে রাখছে, প্রচুর পানির প্রয়োজন হয় কটন চাষ। আর এটা হচ্ছে দুইটা কলাম গাছের মাঝখান দিয়ে ছোট ছোট আবার ক্যানেল করা,
বুঝতে পারছো? মানে এগুলো দেখলে যারা আসলে বাংলাদেশটা কৃষি প্রধান, অনেকে কৃষির সাথে জড়িতও, তাদের বোঝা উচিত, মানে সহজে বুঝতে পারা উচিত। এই দেখো, এটাতে পেস্টিসাইড স্প্রে করবে। মানে তোমাদের আমাদের মতো গরিব কৃষক আসলে কটন চাষ করা পসিবল না। আমেরিকান ইউরোপের একজন কৃষক অনেক ধনী হয়, অনেক। এই যে ব্লসম, হ্যাঁ বিশাল মাঠ, এটা তো অল্প জায়গায় এটা চাষ করে আসলে লাভজনক হয় না, কারণ এটার ওজন অনেক কম, তাই না? পুরো রোবোটিক এগ্রিকালচার সিস্টেম তাদের। হ্যাঁ, জাপানিজ, চাইনিজ, আমেরিকান, ইউরোপ, মানে মোটামুটি উন্নত কান্ট্রিগুলোতে, বাংলাদেশে তো এখন হয়ে গেছে অনেকটা, তা এইগুলোতে আসলে তোমার, এবং কিছু কিছু ডিপেন্ড অন দ্য টাইপ অফ ক্রপস, তোমার কোন ধরনের ক্রপ অথবা শস্য তুমি উৎপাদন করতেছো, এইগুলোতে মানে প্রচুর জমির প্রয়োজন, অনেক বড় জায়গার প্রয়োজন। সেইগুলোতে আসলে তুমি ম্যানুয়ালি ম্যান পাওয়ার দিয়ে করবা, তোমার আসলে লাভের চেয়ে লস হবে 3-4 গুণ বেশি। এগুলো এই জন্য একটা মেকানিক্যালি এগুলো করা হয়ে থাকে, এবং 1-2 জন লোক 100, 200, 500 বিঘাতে কাজ পুরো প্রসেসটা সে করতে পারবে। কারণ হেলিকপ্টার দিয়ে তোমার যদি 200 বিঘার একটা ল্যান্ড হয়, সেটা স্প্রে করতে কয় মিনিট সময় লাগে। আর এরকম মেশিন যদি থাকে যে সে যদি একদিনে যদি পুরো কটনটা পুলিং আউট অথবা কাল্টিভেশন কী বলে পুলিং আউট করে, যেটা তুলে, সেটা যদি করে তার কত সময় লাগতে পারে? হ্যাঁ, এই জন্য আসলে 1-2 জন, ওদের তো আসলে এত ম্যান পাওয়ার নাই। বাংলাদেশে তো চাইলেই দেখা যাচ্ছে যে 10 জন 20 জন নিয়ে একটা কাজ করা যায়, কিন্তু ওদের ম্যান পাওয়ার তো নাই, আর ম্যান পাওয়ারের কস্ট অনেক বেশি। এই জন্য ওদের সব সেট আপ থাকে, এবং ওরা খুব রিচ হয়ে থাকে, ফার্মারগুলো অনেক রিচ হয়ে থাকে, তাদের সব ধরনের সেট আপ থাকে, প্রাইভেট জেট থেকে শুরু করে হেলিকপ্টার সবই থাকে। ঠিক আছে, এরপর তার ক্লাস নেই না? তাহলে ভিডিওটা শেষ করবো নাকি? আচ্ছা, এরপরের কাজগুলো আছে জিনিংটা আমরা দেখব পরের ক্লাস।